হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা ক্লাস 12-এর ইউনিট 9 অর্থাৎ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি শুরু করেছিলাম। একটা বেসিক ধারণা তৈরি করার পরে আমরা দেখেছিলাম যে ডাবল সল্ট এবং কমপ্লেক্স সল্ট কাকে বলে, এদের পার্থক্য। তারপরে আমরা ভিডিও শেষ করেছিলাম পারফেক্ট এবং ইমপারফেক্ট কমপ্লেক্সের আলোচনা দিয়ে। আজকে ঠিক তারপর থেকে শুরু করব। আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তো রিপ্রেজেন্টেশন মানে কিভাবে আমরা একে প্রকাশ করি। এইভাবে লেখা হয়, দেখো এম এল এক্স থার্ড ব্র্যাকেটের মধ্যে কাকে লেখা হয়? কমপ্লেক্স আয়নকে, আমরা আগের দিন পড়েছি। আর এর পাওয়ারে এন দেওয়া হয়, এন প্লাস মাইনাস, ঠিক আছে। এবার এম এল এক্স এন এই চারটে টার্মের মিনিং আমাদেরকে বুঝতে হবে। প্রথম হচ্ছে এমকে আমরা বলি সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন, সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন। তো সেন্ট্রাল কেন? কারণ ওই মেটাল অ্যাটমটাকে ঘিরে চারপাশে কারা থাকে? এই এলগুলো, ঠিক আছে। এমটা সেন্টারে থাকে, মেটালটা সেন্টারে থাকে, এই সেন্ট্রাল মেটাল অ্যাটম। এবার অ্যাটম বা আয়ন কেন বলছে? কারণ আমরা 1 নম্বর বলছি যে অক্সিডেশন স্টেট, সংক্ষেপে লিখলাম অক্সিডেশন স্টেট অফ এম, এটা হতে পারে 0, হতে পারে পজিটিভ, কোনো ক্ষেত্রে আবার নেগেটিভও হয়। খুব রেয়ার এক্সাম্পল আছে কিছু যেখানে নেগেটিভও হয়। আর বি হচ্ছে এরা কারা হয়? জেনারেলি ডি ব্লক এলিমেন্টসগুলো ওই সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন হিসেবে কাজ করে। আবার কোনো ক্ষেত্রে এস ব্লক এবং পি ব্লক এলিমেন্ট এদেরও দেখা যায় যে এরা সেন্ট্রাল মেটাল অ্যাটম হিসেবে কাজ করছে, ঠিক আছে। মোস্ট অফ দ্য টাইম কারা থাকে? ডি ব্লক এলিমেন্টসগুলো থাকে। এরা কি করে? এরা হচ্ছে অ্যাকসেপ্টস ইলেকট্রন পেয়ার ফ্রম লিগ্যান্ড কারা? লিগ্যান্ড হচ্ছে এই যে যাদেরকে আমরা এল দিয়ে লিখেছি এখানে, অর্থাৎ সেন্ট্রাল মেটাল অ্যাটম যে সেন্টারে থাকে তাদেরকে ঘিরে যারা থাকে, ঠিক আছে, তারা হচ্ছে লিগ্যান্ড। এবং তাদেরকে ঘিরে শুধু থাকে তাই নয়, এবং এই সেন্ট্রাল মেটাল অ্যাটম এবং লিগ্যান্ড এরা মিলিয়ে তৈরি করে হচ্ছে ওই কমপ্লেক্স আয়নটা। এই কমপ্লেক্স আয়নের আরেকটা নাম আমরা বলি কোঅর্ডিনেশন স্ফিয়ার, ঠিক আছে। তাহলে লিগ্যান্ডের থেকে কী করে? ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে। তাহলে যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে তাদেরকে আমরা বলি লিউইস অ্যাসিড, অর্থাৎ সেন্ট্রাল মেটাল অ্যাটমগুলো লিউইস অ্যাসিড হিসেবে কাজ করে। ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে কার থেকে? লিগ্যান্ডের থেকে। তাহলে 2 নম্বর আমি যদি বলি এল মানে লিগ্যান্ডস, তাহলে লিগ্যান্ডসদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে ডোনেটস ইলেকট্রন পেয়ার টু এম, ঠিক আছে। বা আমরা এম না লিখে আমরা এরকম লিখবো, সেন্ট্রাল মেটাল অ্যাটম তো সংক্ষেপে ওটাকে CMA লেখা হয় অনেক সময়, ঠিক আছে। অ্যাটম বা আয়ন দুটোর ক্ষেত্রেই CMA ব্যবহার করা হয়। তাহলে ইলেকট্রন পেয়ার ডোনেট করে, যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করে তাদেরকে আমরা কি বলি? লুইস বেস, অর্থাৎ লিগ্যান্ডগুলো লুইস বেস হিসেবে কাজ করে। অর্থাৎ যখন একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম একটা লিগ্যান্ড যখন রিয়াকশন করছে, লিগ্যান্ড কী করছে? ইলেকট্রন পেয়ার ডোনেট করছে কাকে? সেন্ট্রাল মেটাল অ্যাটমকে বা আয়নকে। এই যে ইলেকট্রন পেয়ার ডোনেট করছে তার মানে কি? কোঅর্ডিনেট বন্ড তৈরি হবে, সেই কারণে কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টারের নাম। তো একটা এরকম লুইস অ্যাসিড বেস রিয়াকশন চলে তার মানে যখন একটা কমপ্লেক্স আয়ন তৈরি হয়, ঠিক আছে। থার্ড হচ্ছে বলছি এনটা হচ্ছে চার্জ অন কমপ্লেক্স আয়ন। এই কমপ্লেক্স আয়নটার আরেকটা নাম হচ্ছে যেটা বললাম একটু আগে, কোঅর্ডিনেশন স্ফিয়ার, ঠিক আছে। কোঅর্ডিনেশন স্তর বলে বোধ হয় বাংলাতে। তো টোটাল চার্জ, এবার এই এনটা টোটাল চার্জ মেবি পজিটিভ, মেবি নেগেটিভ আর মেবি 0, তিনটেই হতে পারে। আমরা এক্সাম্পল দেবো এরপরেই, তাহলেই চারটে টার্মই পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর ফোর্থ হচ্ছে এক্সটা দেখেই বুঝতে পারছো যে এটা হচ্ছে নাম্বার অফ লিগ্যান্ডের সংখ্যা, মানে কতগুলো লিগ্যান্ড আছে, ঠিক আছে। সাফিক্সে কিছু থাকলে সেটা সংখ্যাই বোঝায়। তো ধরে যাক আমি যদি লিখি যে Na2SO4, তাহলে এই যে Na2 তার মানে সোডিয়াম পরমাণু কটা আছে? 2টো আছে। সাফিক্সে কোনো সংখ্যা লেখা মানে সেটা হচ্ছে ওই পার্টিকুলার যে স্পিসিস তার
সংখ্যাকে বোঝায়। তাহলে এক্স হচ্ছে লিগ্যান্ডের সংখ্যা। এখানে একটা তো উল্লেখ করা যায়, করতে হবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় এই এক্সটাকে এই এম অর্থাৎ সেন্ট্রাল মেটাল অ্যাটম তার কোঅর্ডিনেশন নাম্বার বলে ভাবি। কোঅর্ডিনেশন নাম্বার বলে একটা টার্ম হয়। তো আমরা সবসময় ভাবি যে এক্সটা হচ্ছে এম এর কোঅর্ডিনেশন নাম্বার। এটা সবসময় আবার সঠিক হয় না। সুতরাং এইখানে একটা নোট দিয়ে আমরা লিখে নিই যে এক্স মে অর মে নট বি ইকুয়াল টু কোঅর্ডিনেশন নাম্বার, সংক্ষেপে সিএন দিয়ে লেখা হয়। সিএন এটা একদম মানে ইউনিভার্সালি গ্র্যান্টেড, সিএন মানেই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে এক্স মে অর মে নট বি ইকুয়াল টু কোঅর্ডিনেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম। ঠিক আছে, কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলে, কখন সেম হয়, কখন মানে ইকুয়াল হয়, কখন ইকুয়াল হয় না ইত্যাদি সবই বলছি, কপি করো এটা। দুটো এক্সাম্পল দিই দেখো। প্রথমটা হচ্ছে K4 Fe CN6, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে Cu NH34 Cl2। থার্ড হচ্ছে CuEn, স্মল লেটারে EN, EN মানে ইথিলিন ডাইঅ্যামিন, আমরা পরে এগুলো পড়বো ডিটেলে, EN2 Cl2। ফোর্থ হচ্ছে 5খানা এক্সাম্পল আমি একবারে লিখে দিচ্ছি, তাহলে পুরো পিকচারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্ল্যাটিনাম NH2 অ্যামোনিয়া দুটো, আর ক্লোরিন হচ্ছে দুটো। টোটাল 5খানা আমি এখানে কমপ্লেক্স কোঅর্ডিনেশন কম্পাউন্ডের স্ট্রাকচার লিখলাম। আমরা বলছিলাম যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যতটুকু পার্ট থাকে সেটাকে আমরা কি বলছিলাম, কমপ্লেক্স আয়ন বলছিলাম। আয়ন বলবো এক্ষেত্রে, তো আমরা দেখবো যে কোনো কোনো ক্ষেত্রে এটা আয়ন নয় আর কি, বেটার কোঅর্ডিনেশন স্ফিয়ার বলা। প্রথম কম্পাউন্ডটা যদি ডিসোসিয়েট করে, আমরা জানি এখান থেকে 4টে K+ তৈরি হবে, যেটা হচ্ছে সিম্পল আয়ন, আর একটা FeCN6 4- আয়ন তৈরি হবে। দেখো কমপ্লেক্স আয়নের মাথায় যে চার্জ ছিল N +-, তাহলে এখানে এনটা হচ্ছে নেগেটিভ, মানে এন নেগেটিভ হতে পারে, তার একটা এটা হচ্ছে এক্সাম্পল। পরেরটাতে দেখো Cu অ্যামোনিয়া 4, বাইরে দুখানা Cl আছে, দুটো Cl- তৈরি হবে। তাহলে দুটো যদি Cl- তৈরি হয়, তার মানে দুটো নেগেটিভ চার্জ, তার মানে এখানে টোটাল চার্জ হবে দুটো পজিটিভ। ঠিক আছে, পরেরটা দেখো আবারও CuEn হোল2, একই রকম, বাইরে দুখানা Cl, তাহলে বাইরে যদি দুটো মাইনাস চার্জ হয় তাহলে এখানে টোটাল দুটো পজিটিভ চার্জ। আর এইখানে এই দুটোতে, লাস্ট দুটোতে এদের বাইরে কোনো কিছু নেই আর কি, কোনো এরকম ক্যাটায়ন বা অ্যানায়ন, সিম্পল ক্যাটায়ন বা সিম্পল অ্যানায়ন তৈরি হতে পারে এরকম কোনো পার্ট এখানে নেই। আর আমরা আগের দিনই বলেছি যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা থাকবে তাদের মধ্যে কোঅর্ডিনেট বন্ড এবং বা কোভ্যালেন্ট বন্ড থাকে, সুতরাং এখানে কোনো আয়োনাইজেবল পার্ট নেই, আয়নিক পার্ট কিছু নেই, সুতরাং এটা আর ভাঙবে না ফার্দার। ঠিক আছে, তাহলে এর মাথায় চার্জ কত হবে, 0। তাহলে এর মাথায় চার্জ কত হবে, 0। তাহলে N নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, 0 হতে পারে। ঠিক আছে, এবারে যে লিগ্যান্ডগুলো আছে না সঙ্গে, আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়া, আমি এখানে লিখছি, সেকেন্ড এক্সাম্পলে আছে অ্যামোনিয়া, থার্ড এক্সাম্পলে আছে EN ইথিলিন ডাইঅ্যামিন। ইথিলিন ডাইঅ্যামিন হচ্ছে একটা, আমি EN এর নাম এটা সংকেতটাই লিখে দিই, ইথিলিন ডাইঅ্যামিনকে এরকম দেখতে হয়, দিস ইজ EN। আর আছে CO কার্বন মনোক্সাইড, কার্বনিল আমরা বলি অনেক সময় একে। এরা সবাই হচ্ছে দেখো নিউট্রাল, মানে এরা হচ্ছে, এদের মাথায় কোনো চার্জ নেই তো। তাহলে এই লিগ্যান্ডগুলো, এরা সবাই লিগ্যান্ড, সেন্ট্রাল মেটাল অ্যাটম লিগ্যান্ড, সেন্ট্রাল মেটাল অ্যাটম প্ল্যাটিনাম, এটা লিগ্যান্ড, এটা লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ডগুলোর মধ্যে এরা হচ্ছে নিউট্রাল। আবার Cl- আছে দেখো এখানে, Cl-, উপরেরটা সায়ানাইড আছে Cn-, এরা হচ্ছে নেগেটিভলি চার্জ। লিগ্যান্ডগুলো মোস্ট অফ দ্য টাইম নেগেটিভলি চার্জ বা নিউট্রাল হয়, একটা দুটো কেস আছে যেখানে আমরা পজিটিভও দেখব। ঠিক আছে, যাই হোক, এখন দেখো আমি যদি এই পুরো জিনিসটার কথা ভাবি, FeCN6 4-, পুরো জিনিসটার মাথায় চার্জ কত, 4-। আমি জানছি যে সায়ানাইডের কত করে, -1। আমি যদি আয়রনের ভাবি যে X, তাহলে আয়রনের X প্লাস সায়ানাইডের হচ্ছে -1 করে 6টা, মানে -6 ইকুয়াল টু -4। তাহলে X ইকুয়াল টু কত, +2 না? আমরা এইভাবে সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট বের করতে পারি। সেন্ট্রাল মেটাল অ্যাটম যখন বললাম, আমি শুরুতেই বললাম যে অক্সিডেশন স্টেট
পজিটিভ নেগেটিভ 0 হতে পারে। তা আমরা এখানে লিখবো, আমরা এখানে রোমান 2ও লিখতে পারি, আবার +2ও লিখতে পারি, ঠিক আছে? রোমান 2 লেখা এখানে বেটার। যাই হোক, তাহলে এই হয়ে গেল। এবার এখানে দেখো সেকেন্ডটাতে অ্যামোনিয়া নিউট্রাল, নিউট্রাল মানে তার মাথায় চার্জ কত নেই, 0। তাহলে ও যদি 0 হয়, কপারে যদি x হয়, তাহলে x + 0 = +2। তাহলে সেই +2টা কপারেরই, x + 0 = যদি +2 হয়, তাহলে তার মানে x = +2। এখানেও তাই, এটা 0, ইথিলিন ডাইমিন নিউট্রাল, সুতরাং এর চার্জ হচ্ছে 0। তাহলে কপারের চার্জ যদি x হয়, তাহলে x + 0 = +2। তাহলে কপার এখানে +2 স্টেটে আছে। একই রকমভাবে চলে আসো এইখানে CO নিউট্রাল, তাহলে CO 0, তাহলে এর যদি x হয়, x + 0 = 0, x + 0 = 0, তার মানে এটাও নিকেলটাও অ্যাকচুয়ালি নিকেল 0 স্টেটে আছে। সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার হয়ে গেল 0। আমরা সেন্ট্রাল মেটাল অ্যাটমে লিখেছিলাম অক্সিজেন নাম্বার 0 হতে পারে, পজিটিভ হতে পারে, মোস্ট অফ দ্য টাইম পজিটিভ হয়, 0 হয়, নেগেটিভ খুব রেয়ার কেস। নেগেটিভ এক্সাম্পল আমরা এখানে রাখিনি। এটা দেখো প্ল্যাটিনাম, এখানে অ্যামোনিয়া নিউট্রাল, মানে অ্যামোনিয়ার চার্জ হচ্ছে কত, 0। দুটো ক্লোরিনের চার্জ, ক্লোরিন -1 করে, তাহলে দুটো ক্লোরিনের -2, তাহলে x -2 = 0, ঠিক আছে? x -2 = 0, তাহলে x = কত, +2। তাহলে এখানে প্ল্যাটিনামও হচ্ছে +2। অনেকের মাথায় এরকম কোয়েশ্চেন চলে আসে বা এরকম ধারণা চলে আসে, ভুল ধারণা, যে যদি টোটাল যে কমপ্লেক্স যে স্পিসিসটা সেটা যদি নিউট্রাল হয়, তাহলে সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেটও নিউট্রাল হবে। এইটা ভাবি আমরা অনেক সময়, কিন্তু সেটা ঠিক নয়, প্রমাণিত হয়ে গেছে এখানে যে টোটাল চার্জ মানে মাথায় যে n+- চার্জ, সেটা যদি 0 হয়, তবুও সেন্ট্রাল মেটাল অ্যাটমের চার্জ 0 হতে পারে, নন 0 হতে পারে। এইটা একটা ছোট একটা নোট হিসেবে লিখে রাখো যে একটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের টোটাল চার্জ 0, তার মানে এটা নয় যে সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেটও 0, সেটা সবসময় ঠিক নয়। তার এক্সাম্পল হচ্ছে এটা একটা ছোটো নোট দিয়ে পাশে নিজের মতন করে লিখে রাখো। দেখো সেকেন্ড আর থার্ড এক্সাম্পলটাকে আমি আরেকবার লিখেছি, ওখান থেকে যে ক্যাটায়নগুলো তৈরি হয়েছিল। এবার এই যে কপার, প্রথম এই এক্সাম্পলটা দেখো এখানটা কপার আছে, কপারের সঙ্গে 4টে অ্যামোনিয়া আছে, মানে কপার হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম, মাঝখানে আছে, ওকে ঘিরে 4টে অ্যামোনিয়া চারদিক থেকে কী করেছে, ওকে ইলেকট্রন পেয়ার ডোনেট করেছে। তাহলে আমরা এরকম লিখবো যে NH3, আর এখানে ধরো একটা NH3, তো প্রত্যেকটা নাইট্রোজেন তাদের এই লোন পেয়ারগুলো ডোনেট করেছে তাকে, সেন্ট্রাল মেটাল অ্যাটমকে, ঠিক আছে? এবার তা এই হচ্ছে এটার স্ট্রাকচার। এবার এক একটা দেখতে হবে যে সেন্ট্রাল মেটাল অ্যাটম কটা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করেছে। 4টে অ্যামোনিয়ার কাছ থেকে 4টে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে? আমরা লিখে রাখছি এখানে যে অ্যাকসেপ্টেড 4 ইলেকট্রন পেয়ার, 4টে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করেছে। আর এখানটায় আমরা দেখছি দেখো কপার আবারও মাঝখানে আছে, ইথিলিন ডাইঅ্যামিনের সংকেত এরকম NH2, একটু আগে দেখালাম NH2, আর এদিকে লিখি একটা NH2 CH2 NH2। এবার এই যে প্রত্যেকটা নাইট্রোজেন কি করবে, তাদের লোন পেয়ার ডোনেট করবে, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল সেকেন্ডটার স্ট্রাকচার। এরকম অনেক স্ট্রাকচার আমাদের বানাতে হবে এরপরে। তো যাই হোক, তাহলে এখানেও দেখো কটা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করেছে, 1টা 2টো 3টে 4টে। তাহলে এখানে আমি লিখছি যে অ্যাকসেপ্টেড 4 ইলেকট্রন পেয়ার। এবারে যে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন যতগুলো ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করছে টোটাল, এই সংখ্যাটাকে আমরা বলি ওই সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের কোঅর্ডিনেশন নাম্বার। কি বলি? কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত? 4। কোঅর্ডিনেশন নাম্বার কত? 4। যতগুলো ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করেছে সেটাই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। আমি একটু যেটা বলতে চাইছিলাম যে এই যে সংখ্যাটা x, ঠিক আছে, MLX, তো এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা সবসময় মেটালের কোঅর্ডিনেশন নাম্বার বলে ভাবি, যেটা ভুল। কেন ভুল? এক্ষেত্রে ঠিক আছে, 4 হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, কারণ 4টে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করেছে। কিন্তু এখানে তো 2 আসে, তাহলে কি 2 কোঅর্ডিনেশন নাম্বার? না তো,
কারণ ইলেকট্রন পেয়ার কটা অ্যাকসেপ্ট করেছে, 4টে। তাহলে সেন্ট্রাল মেটাল অ্যাটমের কোঅর্ডিনেশন নাম্বার কাকে বলবো? সেন্ট্রাল মেটাল অ্যাটম একটা যখন কমপ্লেক্স আয়ন বা একটা কোঅর্ডিনেশন স্ফিয়ার তৈরি হচ্ছে, সেখানে লিগ্যান্ডদের থেকে টোটাল যতগুলো ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করছে, টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টেড বাই সেন্ট্রাল মেটাল অ্যাটম ইজ কল্ড ইটস কোঅর্ডিনেশন নাম্বার। আচ্ছা, এবার হচ্ছে দেখো সাম টার্মিনোলজিস, মানে এই চ্যাপ্টারে আমাদের বেশ কিছু টার্ম বারবার আমাদের আলোচনার মধ্যে ঘুরে ফিরে আসবে, সেই টার্মগুলো কাকে বলে এবং কী তাদের সিগনিফিকেন্স সেইগুলো একটু জেনে নেবো। প্রথমটা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার, আমরা আলোচনা করছি অলরেডি এই নামটা বারবার। সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন অ্যান্ড লিগ্যান্ডস টুগেদার কনস্টিটিউট কোঅর্ডিনেশন স্ফিয়ার, যেটা বলছিলাম যে লিগ্যান্ডগুলো এবং সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন তারা মিলিয়ে যে কোঅর্ডিনেশন স্ফিয়ারটা তৈরি করে এবং যেটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি আর কি, অলওয়েজ রিটেন ইন স্কোয়ার ব্র্যাকেটস। তো এইটাই যদি চার্জড হয় তখন তাকে আমরা কমপ্লেক্স আয়ন এই নামে ডাকি আর কি। তো কমপ্লেক্স আয়ন হচ্ছে নাথিং বাট কোঅর্ডিনেশন স্ফিয়ার। এর আরও একটা নাম আছে যেটাকে বলা হয়, দেখো, ইট ইজ অলসো কল্ড কোঅর্ডিনেশন এন্টিটি, ঠিক আছে। আর ইট ইজ নন আয়োনাইজেবল ইন নেচার, যেটা আমরা অলরেডি জানি যে এদের মধ্যে কোনো ব্রেকিং হয় না, ঠিক আছে, খুব নেগলিজিবল অ্যামাউন্টে, যেটা আমরা অলরেডি পারফেক্ট ইমপারফেক্ট বলতে গিয়ে ডিসকাস করেছিলাম, ঠিক আছে। ওই আলোচনাটা নেগলেক্ট করলে আমরা বলতে পারি যে কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যারা আছে তারা নন আয়োনাইজেবল, মানে এখান থেকে কোনো আয়ন তৈরি হয় না। লিগ্যান্ড, ইট ইজ নিউট্রাল, অ্যানায়নিক অর ক্যাটায়নিক। নিউট্রাল আর অ্যানায়নিকই বেশিরভাগ সময় হয়, খুব কম দুটো বা তিনটে এক্সাম্পল আছে যারা ক্যাটায়নিক লিগ্যান্ড। এরা কি করে? তাহলে নিউট্রাল, অ্যানায়নিক বা ক্যাটায়নিক স্পিসিস হুইচ ফর্মস কোঅর্ডিনেট বন্ড উইথ সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন বাই ডোনেটিং ইটস ইলেকট্রন পেয়ার টু সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন। সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নকে কী করে? ইলেকট্রন পেয়ার ডোনেট করে, ইলেকট্রন পেয়ার ডোনেট করার মাধ্যমে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে। তো যারা সেগুলো করে তাদেরকে আমরা বলছি লিগ্যান্ড। একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স, লিগ্যান্ডস আর ইলেকট্রন পেয়ার ডোনার্স অ্যান্ড অ্যাক্টস অ্যাজ লুইস বেস। জেনারেলি ওরা এটাই করে, বাট সামটাইমস কোনো সময় কী করে? অ্যাকসেপ্টস ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টও করে ইন দেয়ার ভেকেন্ট ডি অরবিটালস অর অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল। এইখানে যতটুকু লিখলাম সেইটা সংক্রান্ত পরে আমরা ডিটেল আলোচনা করব, আপাতত এটা অ্যাজ এ নোট এটা লিখে রাখো। থার্ড হচ্ছে ডোনার অ্যাটম। লিগ্যান্ডগুলো কী করে? ইলেকট্রন পেয়ার ডোনেট করে। এবার আমরা এর আগে অনেক এক্সাম্পল দেখলাম, দুটো একটা আমরা তাদের স্ট্রাকচারও আঁকলাম, যে কপার ছিল আর অ্যামোনিয়া বা ইথিলিন ডাইয়ামিন। তো অ্যামোনিয়া ধরো, তো অ্যামোনিয়া যদি একটা লিগ্যান্ড হয় তাহলে তার নাইট্রোজেন অ্যাটমটা লোন পেয়ার ডোনেট করছে। একটা লিগ্যান্ডের মধ্যে যতগুলো অ্যাটম আছে সবাই ইলেকট্রন পেয়ার ডোনেট করবে তা নয়, যে কোনো একজন করবে বা একাধিকও থাকতে পারে। তো যাদের হচ্ছে ইলেকট্রন পেয়ারটা অ্যাভেলেবেল ডোনেট করার জন্য তারা ডোনার। তাহলে ওয়ান অর মোর অ্যাটমস উইথ অ্যাটলিস্ট ওয়ান লোন পেয়ার ইন ইটস ভ্যালেন্স শেল, ঠিক আছে, ভ্যালেন্স শেল বা যোজ্যতা কক্ষে অ্যাটলিস্ট একটা ইলেকট্রন পেয়ার আছে এরকম এক বা একাধিক পরমাণু অ্যাটমস প্রেজেন্ট ইন লিগ্যান্ড, ঠিক আছে, আর কল্ড ডোনার অ্যাটমস। যেমন এই যদি H2O হয় তাহলে এখানে অক্সিজেনটা হচ্ছে ডোনার অ্যাটম, কারণ ওর লোন পেয়ার আছে যেটা হচ্ছে ডোনেট করা যাবে। এখানে নাইট্রোজেন ডোনার অ্যাটম। ক্লোরাইড হচ্ছে এমন একটা লিগ্যান্ড যেখানে একটাই অ্যাটম আছে, ক্লোরিন, তাহলে ও নিজেই লিগ্যান্ড আবার ও নিজেই ডোনার অ্যাটম। OH মাইনাসের মধ্যে অক্সিজেন তার ইলেকট্রন পেয়ার ডোনেট করবে। সায়ানাইডের মধ্যে কার্বন নাইট্রোজেন দুজনেই ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে, দুজনেরই লোন পেয়ার থাকে, মানে কার্বনের একটা লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে আর সায়ানের মাথায় নেগেটিভ চার্জ থাকে বা উল্টোটা হয়। আর এটা হচ্ছে অক্সালেট আয়ন। অক্সালেটে দুটো অক্সিজেন যাদের মাথায় নেগেটিভ চার্জ তারা ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে। কোঅর্ডিনেশন নাম্বার তিনভাবে ডিফাইন করা যায় কোঅর্ডিনেশন নাম্বারকে, একই তাদের মিনিং হয়। দেখো, প্রথমটা আমি অলরেডি বলেছিলাম যে নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স অ্যাকসেপ্টেড বাই সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন। সেন্ট্রাল মেটাল অ্যাটম কতগুলো ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করছে, তার সঙ্গে যতজন আর কি রয়েছে লিগ্যান্ড, সবার থেকে সে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে, তো টোটাল যতগুলো সেই সংখ্যাটা। এবার বি আর এ দেখো একদম সেম। বিতে বলছে নাম্বার অফ ডোনার অ্যাটমস ডিরেক্টলি অ্যাটাচড টু সেন্ট্রাল মেটাল অ্যাটম। তাহলে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করছে সেন্ট্রাল মেটাল অ্যাটম, যে ডোনার অ্যাটমের থেকে অ্যাকসেপ্ট করছে তার সঙ্গেই তো ওর বন্ড হবে। তা বন্ড যদি হয় তার সঙ্গে ডিরেক্টলি তো অ্যাটাচড হবে। আমি এটা মুছে নিয়ে দেখাচ্ছি। ধরা যাক প্ল্যাটিনাম, আর প্ল্যাটিনাম হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম, আর দুখানা ক্লোরিন আর দুখানা অ্যামোনিয়া আছে। এবার প্ল্যাটিনাম মাঝখানে রয়েছে সেন্ট্রাল মেটাল অ্যাটম, অ্যামোনিয়া, ধরো এখানে একটা অ্যামোনিয়া আছে, লোন পেয়ার ডোনেট করছে, কোঅর্ডিনেট বন্ড হচ্ছে, Cl মাইনাসও তার ইলেকট্রন পেয়ার ডোনেট করছে, Cl মাইনাস তার ইলেকট্রন পেয়ার ডোনেট করে দিল,
ঠিক আছে। নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স অ্যাকসেপ্টেড, টোটাল কতগুলো ইলেকট্রন পেয়ার পেলো, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে আমরা বলবো কোঅর্ডিনেশন নাম্বার অফ প্ল্যাটিনাম 2+ কিন্তু এখানে, হ্যাঁ, ইকুয়াল টু 4। 2+ কেন প্ল্যাটিনাম, কারণ দেখো দুটো নেগেটিভ চার্জ আছে, দুটো নেগেটিভ চার্জ, এটা যদি টোটালটা হয় তাহলে দুটো নেগেটিভ চার্জ যদি এখানে থাকে, এখানে বাইরে কেউ নেই মানে এর মাথায় কত আছে, 0। তাহলে এই দুটো যদি নেগেটিভ চার্জ হয় তাহলে ওর নিশ্চয়ই +2 হতে হবে, তাহলে এই টোটালটা 0 হবে। তো কোঅর্ডিনেশন নাম্বার 4, সেকেন্ড, নাম্বার অফ ডোনার অ্যাটমস ডিরেক্টলি অ্যাটাচড। কটা ডোনার অ্যাটম ডিরেক্টলি অ্যাটাচড আছে, একটা নাইট্রোজেন, একটা ক্লোরিন, একটা নাইট্রোজেন, একটা ক্লোরিন, 4টে ডোনার অ্যাটম। 4টে ডোনার অ্যাটম মানেই 4টে কী হবে, নাম্বার অফ ইলেকট্রন পেয়ার, তার মানে 4টে বন্ড তৈরি হচ্ছে। থার্ড, নাম্বার অফ কোঅর্ডিনেট বন্ড, সিগমা বন্ড ফর্মড বিটুইন লিগ্যান্ডস অ্যান্ড সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন। এখন আমি বলছি যে কোঅর্ডিনেশন নাম্বার সংক্রান্ত ধারণাটা, কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। যখন পরীক্ষায় কোশ্চেন আসবে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কোঅর্ডিনেশন নাম্বার, ঠিক আছে, বলে এরকম 3টে অপশান দিল যে একে কোঅর্ডিনেশন নাম্বার বলে, একে কোঅর্ডিনেশন নাম্বার বলে, একে কোঅর্ডিনেশন নাম্বার বলে, আর একটা ফোর্থ দিল যে যদি এরকম থাকে যে MLX, তাহলে এইটা হচ্ছে, এক্সটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। ঠিক আছে, তাহলে কোনটা সঠিক হবে, এই 3টে সঠিক হবে আর এই ফোর্থটা ভুল হবে, তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট বা ইনকারেক্ট, এরকম টাইপের কোশ্চেন দিতে পারে। সুতরাং কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে যতগুলো ইলেকট্রন পেয়ারও অ্যাকসেপ্ট করবে ততগুলোই ডোনার অ্যাটমের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং ততগুলোই সিগমা বন্ড বা কোঅর্ডিনেট বন্ড তৈরি করে থাকতে হবে। লাস্ট এরপর হচ্ছে অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম। অক্সিডেশন নাম্বার মানে সেন্ট্রাল মেটাল অ্যাটমের ওপরে কতটা চার্জ আছে, যেমন এখানে যে +2 আছে, তাহলে এটা আমরা বলবো যে এর অক্সিডেশন নাম্বার হচ্ছে 2 বা +2। ঠিক আছে, তাহলে এই যে ইট ইজ টোটাল চার্জ প্রেজেন্ট অন সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন, ইট মে বি পজিটিভ, নেগেটিভ অর 0, আমরা একটু আগেও বলেছিলাম এটা বা এক্সাম্পলও দেখিয়েছিলাম। চার্জ অন কমপ্লেক্স আয়ন, টোটাল যে কমপ্লেক্সটা মানে কোঅর্ডিনেশন স্ফিয়ার তার চার্জ, কোঅর্ডিনেশন স্ফিয়ার বা কোঅর্ডিনেশন এন্টিটি টোটাল চার্জ মানে কি, আমরা চার্জ অন CMA দেখলাম, তাহলে সেন্ট্রাল মেটাল অ্যাটম এবং যতগুলো লিগ্যান্ড আছে সবার চার্জের যোগফল, টোটালটা হচ্ছে চার্জ অন কমপ্লেক্স আয়ন অর চার্জ অন কোঅর্ডিনেশন এন্টিটি। তাহলে ইট ইজ দ্য সাম অফ চার্জেস অফ অল লিগ্যান্ডস অ্যান্ড সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন। তাহলে আমরা দেখছি যে এখানে ক্লোরিনের চার্জ -1 করে, তাহলে দুখানা ক্লোরিনের -2, এর 0, এর +2, তাহলে সব মিলিয়ে কত হয়ে গেল, সবগুলো যোগ করলে কত হয়ে গেল, 0। এই 0টাই হচ্ছে টোটাল চার্জ। ঠিক আছে, নেক্সট হচ্ছে আয়োনাইজেশন স্ফিয়ার অথবা কাউন্টার আয়ন। কাকে বলবো, ইট ইজ দ্য আয়োনাইজেবল পার্ট অফ কমপ্লেক্স সল্ট। একটা কমপ্লেক্স সল্ট আছে, তার আয়োনাইজেবল পার্ট যেটা হুইচ ইজ প্রেজেন্ট আউটসাইড দ্য কোঅর্ডিনেশন স্ফিয়ার, যেটা কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে থাকে। ফর এক্সাম্পল আমরা যদি লিখি যে K4 FeCN6, তাহলে এই যে এইটুকু হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার হচ্ছে এটা, তার বাইরে যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে আয়োনাইজেবল, অর্থাৎ এখান থেকে আয়ন তৈরি হয়। আর কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে যে পার্টটা, সেই পার্ট থেকে কিন্তু এটা নন আয়োনাইজেবল, এখান থেকে কোনো আয়ন তৈরি হয় না, যেটা আমরা কোঅর্ডিনেশন স্ফিয়ার লেখার সময় বলেছিলাম। তাহলে যে পার্টটা থেকে আয়ন তৈরি হয়, অর্থাৎ যে পার্টটুকু কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে থাকে, এইটাকে বলা হয় আয়োনাইজেশন স্ফিয়ার বা কাউন্টার আয়ন, মানে এটাকে কাউন্টার করছে বা ব্যালেন্স করছে। যেটা অনেক সময় এটাকে আউটার আয়নও বলা হয় বা ফ্রি আয়নও বলা হয়, তবে এই দুটো টার্ম খুব বেশি প্রচলিত নয়, কাউন্টার আয়নটাই বেশি প্রচলিত। এবার কোঅর্ডিনেশন পলিহেড্রা মানে কি বলছে, ইট ইজ দ্য স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট, বানানটা লক্ষ্য করবে, স্পেশাল না কিন্তু, স্পেশিয়াল কথাটা এসছে স্পেস থেকে, মানে একটা 3 ডাইমেনশনাল ব্যাপার আর কি, 3 ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্টও বলতে পারি। ইট ইজ দ্য স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট অফ লিগ্যান্ডস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম। আমরা বললাম যে সেন্ট্রাল মেটাল অ্যাটম মাঝখানে থাকে, তাকে ঘিরে চারদিকে কাটা থাকে লিগ্যান্ডগুলো। এবার লিগ্যান্ডগুলো ইলেকট্রন পেয়ার ডোনেট করছে। তাহলে নর্মাল যেরকম কম্পাউন্ড তৈরি হয়, যেরকম আমরা VSEPR থিওরিতে পড়েছি, ভ্যালেন্স বন্ড থিওরিতে, যে ওই যে ইলেকট্রন পেয়ারগুলো, যেগুলো বন্ড পেয়ারগুলো তৈরি হচ্ছে, তারা নিজেদের মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করবে স্টেবিলিটি গেইন করার জন্য, তা না হলে বন্ড পেয়ার রিপালশন হবে। রিপালশন কমানোর জন্য তারা কী চাইবে, তারা ম্যাক্সিমাম ডিস্টেন্স মেনটেন করতে চাইবে। এবার সেই ডিস্টেন্সটা মেনটেন করে তারা যখন অবস্থান করছে, তখন টোটাল সিস্টেমটাকে তার নির্দিষ্ট একটা স্ট্রাকচার বা শেপ আসবে। ওই পার্টিকুলার স্ট্রাকচারটাকে বা শেপটাকে আমরা বলি কোঅর্ডিনেশন পলিহেড্রা।
তাহলে কি বলছে, ইট ইজ দ্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ লিগ্যান্ডস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন হুইচ গিভস রাইজ টু আ পার্টিকুলার জিওমেট্রি টু দ্য কমপ্লেক্স আয়ন ফর ম্যাক্সিমাম স্টেবিলিটি। মানে আমরা ঠিক যেমনটা পড়েছি ভিভিটিতে, ভিএসিপিআর থিওরি পড়ার সময় একই রকম এখানেও। ধরো যাক আমরা কি জানলাম যে এম এল এক্স আর এন প্লাস মাইনাস, এইটা তো হচ্ছে কমপ্লেক্স আয়ন বা কোঅর্ডিনেশন স্ফিয়ারের জেনারেল একটা টার্ম। এখন যদি এরকম হয় যে এম এল টু দুটো, চার্জ কত আমরা জানি না, দুটো যদি লিগ্যান্ড থাকে তাহলে দুটো লিগ্যান্ড নিজেদেরকে ম্যাক্সিমাম কত ডিস্টেন্সে মেনটেন করবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মেনটেন করবে, তাহলেই ওদের ডিস্টেন্স ম্যাক্সিমাম হবে এবং সিস্টেমটা সবথেকে বেশি স্টেবল হবে। অর্থাৎ এই পলিহেড্রার শেপ কেমন হলো, জিওমেট্রি কেমন হয়ে গেল, লিনিয়ার। ঠিক যেমনটা আমরা ভিএসিপিআর থিওরিতে পড়েছি। যদি ML3 টাইপ কিছু হয়, মাথায় চার্জ আমি লিখছি না, প্লাস মাইনাস ধরো, তাহলে এম আর 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনটে লিগ্যান্ড থাকবে নিশ্চয়ই, যারা হচ্ছে লোন পেয়ার ডোনেট করছে। আমি আর পুরোপুরি আঁকছি না এগুলো, পরে যখন আমরা ডিটেল আলোচনা করবো তখন আঁকবো। অর্থাৎ এখানে একটা আমরা ট্রাইগোনাল প্লেনার শেপ পাবো। যদি আমি আর একটা এক্সাম্পল উপরে দিচ্ছি মুছে, যদি ML4 এরকম যদি হয় n প্লাস মাইনাস, এখান থেকে অ্যাকচুয়ালি দু রকমের স্ট্রাকচার তৈরি হতে পারে। আমরা জানি যে ML4 মানে তুমি ধরো CH4 টাইপ, মানে মিথেন টাইপ, মানে টেট্রাহেড্রাল। তো টেট্রাহেড্রাল হতে পারে একটা স্ট্রাকচার, আর একটা স্কোয়ার প্ল্যানার হতে পারে। যদি 3 ডাইমেনশনালি অ্যারেঞ্জড হয় তাহলে টেট্রাহেড্রাল, আর 2 ডাইমেনশনালি অ্যারেঞ্জড হলে স্কোয়ার প্ল্যানার। ঠিক আছে, যেরকম আমরা লিখি আর কি স্কোয়ার প্ল্যানার শেপে। জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য এটা এখন রাখছি তোমাদের সামনে এটা। আর যদি টেট্রাহেড্রাল হয় তাহলে নর্মালি যেরকম, মানে যা আমরা জানি তার বাইরে কিছু না। ঠিক আছে, টেট্রাহেড্রাল শেপ পেয়ে গেল একটা। এবার মাথায় চার্জ যা থাকবে, অক্সিডেশন নাম্বার, টোটাল চার্জ সব আমরা কাউন্ট করব। ঠিক আছে, 5 যদি হয় ML5 তাহলে স্কোয়ার পিরামিডাল। ঠিক আছে, স্কোয়ার পিরামিডাল শেপ হয়। শেপগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া আছে আমি ধরে নিচ্ছি, কারণ তোমরা সবাই ভিএসিপিআর থিওরি পড়ে এসছো। ML6 যদি হয় তাহলে অক্টাহেড্রাল শেপ হয়, অক্টাহেড্রাল। ঠিক আছে, শেপ নিয়ে আমি এই মুহূর্তে ডিটেল ডিসকাস করছি না। তাহলে এই হয়ে গেল আমাদের কিছু বেসিক টার্মিনোলজি, যেগুলো আমাদের এন্টায়ার দ্য চ্যাপ্টার এবার আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, এরপর আমরা দেখব টাইপস অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কত রকমের কোঅর্ডিনেশন কম্পাউন্ড হয়। এবার বিভিন্ন বিষয়ের উপরে আমরা বেস করে এই মানে ক্যাটাগরিতে ভাগ করেছি আর কি। প্রথমটা হচ্ছে যে অন দ্য বেসিস অফ কমপ্লেক্স আয়ন। কমপ্লেক্স আয়নের উপরে ভিত্তি করে 4টে টাইপের হয়। প্রথমটা হচ্ছে সিম্পল ক্যাটায়ন আর কমপ্লেক্স অ্যানায়ন। ক্যাটায়নিক পার্টটা সিম্পল, অ্যানায়নিক পার্টটা কমপ্লেক্স। দুটো এক্সাম্পল এখানে দিয়েছি, আরও কিছু এক্সাম্পল আগে পড়েছি, আরও অনেক এক্সাম্পল পরবর্তী সময় পড়বো, ফলে এখানে খুব লিমিটেড সংখ্যক এক্সাম্পল আছে আর কি। তো দেখো, সোডিয়াম আমরা জানি যে Na+ হয়, তাহলে নিশ্চয়ই এটার মাথায় চার্জ কত, একটা মাইনাস। ঠিক আছে, কমপ্লেক্স আয়নের টোটাল চার্জ কত প্লাস বা মাইনাস সেইটা জেনে নিতে হবে, কারণ তারপরে সেটা দিয়ে আমাদের এই সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট বের করতে হয়, খুব ইম্পর্টেন্ট এটা। আর এখানে পটাশিয়ামের 3টে মানে একটার 1+1 করে 3টে টোটাল প্লাস চার্জ, সুতরাং কমপ্লেক্স আয়নের মাথায় -3 হবে। উল্টোটা কোমপ্লেক্স ক্যাটায়ন, সিম্পল অ্যানায়ন। ক্যাটায়নটা কমপ্লেক্স, অ্যানায়নটা সিম্পল। অ্যানায়নে দেখছি ক্লোরাইড আছে Cl3, মানে 3টে Cl-, তাহলে এই কোঅর্ডিনেশন স্ফিয়ারে চার্জ 3টে Cl-, তাহলে এখানে 3টে প্লাস, 2টো Cl-, তাহলে 2টো প্লাস। এইগুলো আমাদেরকে জানতে হবে আর কি। আমি এখানে মাথায় লিখছি মানে তোমরা এটা না যে টোটাল এই জিনিসটার স্ট্রাকচারটা এরকম যে এর মাথায় 3টে প্লাস দিতে হবে এবং এখানে কিছু দিতে হবে না, তা নয় কিন্তু। জাস্ট বোঝানোর জন্য বলছি এর মাথায় 3+। স্ট্রাকচার তো মানে অরিজিনাল লিখতে গেলে তো আমরা এটাই লিখবো, এটা বোঝানোর জন্য বলছি যে এখানে টোটাল চার্জ এখানে 3+। ঠিক আছে, তো সেটা আপাতত লেখা থাক, একটু কাজে লাগবে আমাদের। নিউট্রাল কমপ্লেক্স সল্ট, মানে কমপ্লেক্স সল্ট যেখানে কোঅর্ডিনেশন স্ফিয়ারের চার্জ হচ্ছে 0, তাহলে প্রত্যেকের এখানে মাথায় চার্জ কত, 0 করে। ঠিক আছে, কমপ্লেক্স ক্যাটায়ন, কমপ্লেক্স অ্যানায়ন। ক্যাটায়নিক পার্ট, অ্যানায়নিক পার্ট দুটোই হচ্ছে কমপ্লেক্স। আচ্ছা, এইখানে একটু চলে আসি ফিরে, সেটা হচ্ছে দেখো এখানে এই যে CO, কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড কিন্তু লিগ্যান্ড হিসেবে যখন এরা ব্যবহৃত হয় আমরা এদের নাম বলি কার্বনিল। তাহলে যৌগের নাম হয়ে গেল নিকেল কার্বনিল। এটা কোবাল্ট, C ওটা ছোটো হাতের, যখন C এবং O দুটোই বড় হাতের তখন কার্বনিল বা কার্বন মনোক্সাইড। আর CO টা হচ্ছে মেটাল, নিশ্চয়ই এগুলো জানো তুমি, তাও একবার বলে দিলাম। তাহলে কোবাল্ট কার্বনিল আর আয়রন কার্বনিল। এবার যেহেতু CO হচ্ছে নিউট্রাল মলিকিউল, তাহলে নিকেলের চার্জ যদি X হয় তাহলে X + 0 = 0।
তার মানে নিকেলের চার্জ কত, 0। তার মানে আমরা বলতে পারি যে এই সব কটাতে মেটালগুলো 0 স্টেটে আছে, অর্থাৎ পিওরলি এরা হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম, আয়ন না, অ্যাটম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি জলও হচ্ছে একটা নিউট্রাল লিগ্যান্ড, জল তো নিউট্রাল কম্পাউন্ড, জলের তো চার্জ হয় না। তাহলে টোটাল স্ফিয়ারটার চার্জ হচ্ছে কত, +3। তাহলে এর যদি এক্স হয়, এক্স প্লাস 6 × 0 মানে 0, তাহলে এক্স প্লাস 0 = +3। তাহলে এক্স কত, +3 বা রোমান 3 যাই লিখি না কেন। তাহলে ওর 3 হচ্ছে অক্সিডেশন নাম্বার। তাহলে কোবাল্ট যেহেতু +3 মানে আয়নিক ফর্মে আছে, তাহলে কোবাল্ট হচ্ছে এখানে সেন্ট্রাল মেটাল আয়ন, আর এরা হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম। ঠিক আছে, ইনফ্যাক্ট এখানে যেগুলো আছে সবকটাই সেন্ট্রাল মেটাল আয়ন ফর্মে আছে, এইগুলোতে অ্যাটম ফর্মে আছে। ঠিক আছে, আর প্ল্যাটিনাম আমরা জানি মোস্ট অফ দ্য টাইম যখন ওর কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়, যখন 4 হয় তখন ওর চার্জ +2 হয় সবসময়। তো এটা এখানেও প্ল্যাটিনাম 2, এখানেও প্ল্যাটিনাম 2। তাহলে প্ল্যাটিনাম যদি 2 হয়, আর ক্লোরিন তো কত করে, -1 করে, চারটে -4, তাহলে +2 -4 মানে -2। তা টোটালটা এখানে -2 আর টোটালটা এখানে +2, টোটাল চার্জ। আর এখানে সিলভারের চার্জ এখানে 1। ঠিক আছে, আর দেখো তাহলে 3টে আছে না টোটাল, তাহলে টোটাল চার্জ +3। তাহলে এই কমপ্লেক্সটার টোটাল চার্জ হচ্ছে -3। যদি টোটাল চার্জ -3 হয়, তাহলে সায়ানাইড Cn- হয় আমরা জানি। তাহলে সায়ানাইড কত করে একটা, -1 করে, তাহলে 6টার -6। তাহলে এই আয়রন যদি x হয়, তাহলে x - 6 = -3, তাহলে x = +3, অর্থাৎ এখানে আয়রনটা ফেরিক স্টেটে আছে। ঠিক আছে, কপি করো। এরপর আমরা ক্যাটাগরিটা করছি কিসের বেসিসে, অন দ্য বেসিস অফ নেচার অফ লিগ্যান্ড, লিগ্যান্ডের নেচারের উপরে ভিত্তি করে। হোমোলেপটিক আর হেটেরোলেপটিক দুরকম নাম দেওয়া হয় কমপ্লেক্সে। হোমোলেপটিক কমপ্লেক্সে এক ধরনের লিগ্যান্ড থাকে। দেখো লিগ্যান্ড 6টাই হচ্ছে H2O, লিগ্যান্ড 4টেই হচ্ছে অ্যামোনিয়া, 2-3 রকমের লিগ্যান্ড থাকে না। যদি মোর দ্যান ওয়ান টাইপ অফ লিগ্যান্ড থাকে, ওটাকে আমরা বলি হেটেরোলেপটিক কমপ্লেক্স। দেখো 2 রকমের আছে, এখানেও 2 রকমের আছে, 3 রকম 4 রকম হতে পারে। তো যখনই ওয়ান টাইপ অফ লিগ্যান্ড থাকবে সেটাকে আমরা বলবো হোমোলেপটিক কমপ্লেক্স, আর মোর দ্যান ওয়ান টাইপ অফ লিগ্যান্ড থাকলে হেটেরোলেপটিক কমপ্লেক্স। আর থার্ড ক্যাটাগরি আমরা করছি কিসের বেসিসে, অন দ্য বেসিস অফ স্টেবিলিটি অফ কমপ্লেক্স, পারফেক্ট এবং ইমপারফেক্ট। অলরেডি এই নিয়ে ডিটেল আলোচনা করে রেখেছি। ফোর্থ হচ্ছে অন দ্য বেসিস অফ নাম্বার অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম। আমরা এতক্ষণ যা যা এক্সাম্পল পড়েছি সেগুলো সবই হচ্ছে একটাই মাত্র সেন্ট্রাল মেটাল অ্যাটম সেখানে আছে, আমরা তাদেরকে বলি মোনো নিউক্লিয়ার কমপ্লেক্স। একটাই সেন্ট্রাল অ্যাটম, এখানে একটাই সেন্ট্রাল অ্যাটম। লিগ্যান্ড অনেক ধরনের থাকতে পারে বা এক ধরনের থাকতে পারে, কিন্তু সেন্ট্রাল মেটাল অ্যাটম একটাই ছিল। তো এরা হচ্ছে মোনো নিউক্লিয়ার কমপ্লেক্স, কন্টেইনস অনলি ওয়ান সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন। ন্যাচারালি এদের উল্টোটা পলিনিউক্লিয়ার কমপ্লেক্স, সেখানে একাধিক সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকবে। এবার এক্সাম্পল দেখো, এই ক্রোমিয়াম হচ্ছে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম, এই ক্রোমিয়াম হচ্ছে আর একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম। এখানেও তাই, কোবাল্ট আর এখানে একটা কোবাল্ট। ঠিক আছে, দুটো সেন্ট্রাল মেটাল অ্যাটমকে জুড়ে দেয় যে লিগ্যান্ডগুলো, অর্থাৎ দুটো সেন্ট্রাল মেটাল অ্যাটমের মাঝখানে যে লিগ্যান্ড থাকে তাকে আমরা বলি ব্রিজিং লিগ্যান্ড। কি বলি, ব্রিজিং লিগ্যান্ড। আমরা পড়বো পরে, লিগ্যান্ডের টাইপস পড়বো। লিগ্যান্ডগুলো হচ্ছে এই পার্টিকুলার চ্যাপ্টারের আমরা বলতে পারি নিউক্লিয়াস। মানে লিগ্যান্ড সংক্রান্ত আলোচনাতেই হয়তো আমার মিনিমাম 2টো ভিডিও লাগবে, 2টো বা 3টে ভিডিও লেগে যেতে পারে। লিগ্যান্ডগুলো সম্পর্কে কনসেপ্ট যখন আমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, তারপর পরবর্তী জিনিসগুলো আমাদের খুবই সোজা লাগবে, আদারওয়াইজ কিন্তু খুব মুশকিল হবে। তার ফলে লিগ্যান্ডটা আমরা খুব ধীরে সুস্থে, খুব কী বলবো, মনোযোগ সহকারে খুব সুন্দর করে পড়ার চেষ্টা করব। তো দেখো এখানে কি হচ্ছে, সালফেটের কত ভ্যালেন্সি, -2, তাহলে দুটো সালফেটের কত, -4। তাহলে তাই যদি হয় তাহলে এই পুরোটার মাথায় কত আছে, +4। এখানেও তাই, ক্লোরিন -1 করে, তাহলে 5টা ক্লোরিনে -5, তাহলে এখানে কত, +5। এবার তুমি যদি হিসাব করো ক্রোমিয়ামগুলোর অক্সিডেশন নাম্বার, মানে আমাদের তো সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন স্টেট বের করতে হয়, যদি ওগুলোকে x ধরি তাহলে দুটো ক্রোমিয়াম আছে, তাহলে 2x। ঠিক আছে, হাইড্রক্সাইড আর NH2 এই দুটোই হচ্ছে এদের চার্জ কত, -1 করে, OH- NH2-, তাহলে -1 তাহলে 2x, আর এই দুটো যোগ করে দিলাম, -1 ইকুয়াল টু কত, +4। তাহলে x ইকুয়াল টু কত, 6 হয়ে গেল, সরি 2x ইকুয়াল টু 6 হয়ে গেল, x ইকুয়াল টু +3 হয়ে গেল। তাহলে এখানে এই ক্রোমিয়াম এবং এই ক্রোমিয়াম +3 স্টেটে আছে। একই রকম এখানেও,
অন্য একরকমভাবে হিসাব করতে পারি। কীরকম? যদি এটা -5 হয় 5খানা ক্লোরিনের, -5 আর এখানে একটা OH -6, তার মানে এই দুটো কোবাল্টের +6, তাহলে এক একটা কোবাল্টের +3 করে, ঠিক আছে? অ্যামোনিয়া তো নিউট্রাল। বা অন্যরকম যেরকম করলাম আমরা, এটা যেরকম করলাম যে এটা যদি +5 হয় তাহলে দুটো কোবাল্টের জন্য 2x, একটা OH এর জন্য -1 = +5। এগুলো অ্যামোনিয়া হচ্ছে 0, লিখলাম না, তাহলে আবারও 2x = 6, x = 3। তার মানে কোবাল্ট এখানে 3 স্টেটে আছে, এখানে কোবাল্ট 3 স্টেটে আছে। আমরা অক্সিডেশন স্টেট পরে কী করে বের করতে হয় জানবো, কিন্তু আমরা অলরেডি সেগুলো জেনে যাচ্ছি যাতে ব্যাপারটা আরও বেশি করে প্র্যাকটিসড হয়, ঠিক আছে? তো এই হয়ে গেল টাইপস অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। এখন টাইপসের মধ্যে আরও একভাবে আর কি এরকম ক্যাটাগরাইজেশন করা যায়, সেটা নিয়ে আমি এখন এইখানে ডিটেল ডিসকাস করতে পারবো না, কারণ ওটা ইটসেলফ হচ্ছে একটা আলাদা, মানে কী বলবো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দিস চ্যাপ্টার। আমরা দু রকম কমপ্লেক্সের কথা বলি, একটাকে বলি হাই স্পিন কমপ্লেক্স, একটাকে বলি লো স্পিন কমপ্লেক্স। আমরা পরবর্তী সময়ে এই চ্যাপ্টারে CFT বা ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়ব। ক্রিস্টাল ফিল্ড থিওরির আন্ডারে আমরা হাই স্পিন কমপ্লেক্স, লো স্পিন কমপ্লেক্স কাকে বলে, তাদের এক্সাম্পলস ইত্যাদি ডিটেলড আলোচনা করবো। মানে ওটাকে বলা হয় এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তো আপাতত এটা কপি করো। এরপর আমাদের শুরু হবে লিগ্যান্ড। এবার লিগ্যান্ড যেটা বলছিলাম একটু আগে, যে লিগ্যান্ড হচ্ছে এই চ্যাপ্টারের নিউক্লিয়াস, এই চ্যাপ্টারের হার্ট বলতে পারো। লিগ্যান্ড সম্পর্কে আমাদের একদম থরো নলেজ থাকতে হবে। যে কটা এক্সাম্পল লিগ্যান্ডের আন্ডারে বলবো প্রত্যেকটা এক্সাম্পলের নাম মনে রাখতে হবে, এবং লিগ্যান্ড সংক্রান্ত যদি কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয় তাহলে পরবর্তী অনেক টপিকে আমাদের অনেক সুবিধা হবে, তা না হলে কিন্তু বুঝতে অনেক অসুবিধা হবে। লিগ্যান্ড আমরা কি জানলাম, যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করে কাকে, সেন্ট্রাল মেটাল অ্যাটমকে বা আয়নকে, এবং ওই কোঅর্ডিনেশন স্ফিয়ারটা বা কোঅর্ডিনেশন এন্টিটি বা কমপ্লেক্স আয়নটা তৈরি করে। তাহলে যেহেতু ওরা ইলেকট্রন পেয়ার ডোনেট করে তাই ওরা ইলেকট্রন রিচ হবে নিশ্চয়ই। ইলেকট্রন রিচ মানে ইলেকট্রন যাদের মধ্যে প্রচুর পরিমাণে আছে, তবেই তো তারা ডোনেট করতে পারবে। এবার ইলেকট্রন পেয়ার মানে কি, এক জোড়া ইলেকট্রন মানে দুটো ইলেকট্রন। জেনারেলি সবাই ইলেকট্রন পেয়ার ডোনেট করে। ইলেকট্রন পেয়ার কিসের ফর্মে? এক হচ্ছে লোন পেয়ারের ফর্মে, এলপি মানে লোন পেয়ার, ইলেকট্রন পেয়ার মানে এখানে লোন পেয়ারকে বোঝানো হয়েছে, অথবা পাই ইলেকট্রন ক্লাউড। পাই ইলেকট্রন ক্লাউড মানে পাই বন্ড, পাই বন্ডের যে ইলেকট্রন, সেই পাই বন্ডের ইলেকট্রন পেয়ারটাই ডোনেট করে দেয়। আর একটা যেটা এখানে ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা বলছিলাম যে ইলেকট্রন পেয়ার মানে এক জোড়া মানে দুটো ইলেকট্রন ডোনেট করে। NO, যাকে আমরা নর্মালি জানি নাইট্রিক অক্সাইড হিসেবে, যখন লিগ্যান্ড হিসেবে কাজ করে ওর নাম হয় নাইট্রোসিল। তো নাইট্রোসিল ডোনেটস 3 ইলেকট্রনস অ্যাজ এ লিগ্যান্ড ইনস্টিড অফ ডোনেটিং আ পেয়ার অফ ইলেকট্রন। আমরা যদি NO এর যদি আমরা MOT দেখি, মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম, তাহলে দেখবো যে এমো ডায়াগ্রাম যদি দেখি তাহলে আমরা বুঝবো যে ওর একদম শেষের অ্যান্টিমন্ডিং অরবিটালে, অ্যান্টিমন্ডিং এমোতে 3টে ইলেকট্রন থাকে। তো 3টে ইলেকট্রনকেই ও ডোনেট করে, এবং 3টে ইলেকট্রন ডোনেট করার মাধ্যমে ও লিগ্যান্ড হিসেবে কাজ করে। এরপরে আমরা আসছি ক্লাসিফিকেশন অফ লিগ্যান্ডে। লিগ্যান্ডের ক্লাসিফিকেশন মানে লিগ্যান্ডের শ্রেণীবিভাগ। এবার অনেক রকমভাবে শ্রেণীবিভাগ করা হয় লিগ্যান্ডের। আমরা প্রথমে কী ভাবে শ্রেণীবিভাগ করা হয় সে প্রত্যেকটা ভাগ সম্পর্কে তাদের নামগুলো জেনে রাখবো, তারপরে তাদের ডিটেল এক এক করে আলোচনা করব। তাহলে প্রথম হচ্ছে অন দ্য বেসিস অফ ডেন্টিসিটি। ডেন্টিসিটিটাকে তোমরা বাংলায় যোজ্যতার সমতুল্য একটা কিছু ভাবতে পারো, ঠিক আছে? ডেন্টিসিটি মানে অ্যাকচুয়ালি যতগুলো নাম্বার অফ ইলেকট্রন পেয়ার ডোনেট করছে। ডেন্টিসিটি অফ এ লিগ্যান্ড ইজ ইটস টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার, ঠিক আছে? টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার ডোনেটেড সাইমালটেনিয়াসলি। সাইমালটেনিয়াস মানে একই সঙ্গে, তাই একই সঙ্গে একটা লিগ্যান্ড তার যতগুলো ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে, ঠিক আছে, টু ওয়ান সেন্ট্রাল মেটাল অ্যাটম আর আয়ন, টু ওয়ান, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা সেন্ট্রাল মেটাল অ্যাটমকে বা আয়নকে যতগুলো ইলেকট্রন পেয়ার সাইমালটেনিয়াসলি মানে একই সাথে ডোনেট করতে পারে, সেই সংখ্যাটাকে বলা হচ্ছে ওর ডেন্টিসিটি। ডোনেট করবে কেন? ফর দ্য ফর্মেশন অফ কোঅর্ডিনেট বন্ড। ডোনেট করার মাধ্যমে কোঅর্ডিনেট বন্ড তৈরি হবে। এক্সাম্পল যদি দেখাই, দেখো ধরা যাক অ্যামোনিয়া। তো অ্যামোনিয়াতে নাইট্রোজেন তার এই লোন পেয়ারটা যদি ডোনেট করে কোনো একটা মেটালকে, তাহলে এইভাবে কোঅর্ডিনেট বন্ড তৈরি হতে পারে, ঠিক আছে? আমরা যদি বলি যে ইথিলিন ডাইঅ্যামিন NH2 CH2 NH2, আমি একটু আগে ইথিলিন ডাইঅ্যামিনের সংকেত তোমাদেরকে লিখে দেখিয়েছিলাম একটা কপার EN2 কমপ্লেক্সের ক্ষেত্রে। তো ইথিলিন ডাইঅ্যামিনে নাইট্রোজেন লোন পেয়ার ডোনেট করলো, আর একটা নাইট্রোজেনও লোন পেয়ার ডোনেট করলো সাইমালটেনিয়াসলি একই সঙ্গে। তাহলে একই সঙ্গে টোটাল নাম্বার অফ ইলেকট্রন পেয়ার কতগুলো ডোনেট করলো? দুটো, ঠিক আছে?
তাহলে আমরা বলবো যে ওই পার্টিকুলার লিগ্যান্ড মানে এই যে ইথিলিন ডাইয়ামিন তার তার ডেন্টিসিটি হচ্ছে 2, অ্যামোনিয়া কটা লোন পেয়ার ডোনেট করেছে একটা, ডেন্টিসিটি কত 1। ডেন্টিসিটিটাকে আমরা বাংলায় যোজ্যতা বলেই আর কি আমরা অভিহিত করি আর কি, আমরা বলি যে একযোজি লিগ্যান্ড, দ্বিযোজি লিগ্যান্ড এরকম বলি। সুতরাং এটা যোজ্যতার ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। যতগুলো ইলেকট্রন পেয়ার ডোনেট করবে সেটা হচ্ছে তার ডেন্টিসিটি, এবং এর উপরে ভিত্তি করে আমরা মোনোডেন্টেড, বাইডেন্টেড, ট্রাইডেন্টেড এটসেট্রা নাম বলি। যারা একাধিক ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে তাদেরকে আমরা বলি, তাদেরকে একত্রে পলিডেন্টেড লিগ্যান্ডও বলা হয়। আমরা একদম মোনো থেকে হেক্সাডেন্টেড লিগ্যান্ড পর্যন্ত এক্সাম্পল দেখব। তার মধ্যে মোস্ট অফ দ্য এক্সাম্পল হচ্ছে মোনোডেন্টেড এবং বাইডেন্টেড, ঠিক আছে। এদেরই অনেক ভ্যারাইটি আছে আবার। তো আর হেক্সাডেন্টেড, পেন্টাডেন্টেড একদম টিপিক্যাল দুটো একটা করে এক্সাম্পল দেখবো আমরা। একটা এক্সাম্পল দেখাই আমি। ধরো একটা মেটাল অ্যাটম আছে এখানে, একে ইলেকট্রন পেয়ার দান করবে কে? জল, অক্সিজেন। যেহেতু অক্সিজেন ডোনেট করছে ইলেকট্রন পেয়ারটা, তাই আমি OH2 লিখলাম, একই ব্যাপার। OH2 মানেও জলের মলিকিউল। এইবার জল আমরা জানি অক্সিজেনের দুটো ইলেকট্রন পেয়ার থাকে, তা দুটো ইলেকট্রন পেয়ারই কিন্তু ওয়াটার মলিকিউল ডোনেট করতে পারে না, ঠিক আছে, মাত্রই একটা ডোনেট করতে পারে। ওই জন্য আমরা এখানে এই সাইমালটেনিয়াসলি কথাটা লিখেছি। না হলে যতগুলো ইলেকট্রন পেয়ার আছে ওইটা দেখেই আমরা কাউন্ট করে দেবো যে দুটো ইলেকট্রন পেয়ার আছে, তাহলে দুটোই ডোনেট করতে পারে হয়তো, ডেন্টিসিটি 2, সেটা কিন্তু না। যতগুলো ইলেকট্রন পেয়ার সাইমালটেনিয়াসলি ডোনেট করতে পারে, একই সঙ্গে ডোনেট করতে পারে, দুটো আছে বটে কিন্তু ডোনেটও একটাই করতে পারে। সুতরাং জল মানে ওয়াটার মলিকিউল ইটসেলফ হচ্ছে একটা মোনোডেন্টেড লিগ্যান্ড। তাহলে এই হচ্ছে অন দ্য বেসিস অফ ডেন্টিসিটি। সেকেন্ড হচ্ছে অন দ্য বেসিস অফ চার্জ অন লিগ্যান্ড, লিগ্যান্ডের উপরে চার্জ আছে কি না বা কেমন আছে সেইটার উপরে বেস করে লিগ্যান্ডদের 3টে ভাগে ভাগ করা হয়। প্রথমটা আমরা কি দেখলাম? অন দ্য বেসিস অফ ডেন্টিসিটি, মানে একই সঙ্গে সাইমালটেনিয়াসলি কতগুলো ইলেকট্রন পেয়ার দান করতে পারছে তার উপরে, মোনোডেন্টেড, বাইডেন্টেড, ট্রাইডেন্টেড এটসেট্রা। তাহলে নিউট্রাল কারা? যাদের মাথায় চার্জ থাকবে না। এবার এই যে লিগ্যান্ডসগুলো আছে এখানে ডোনার অ্যাটম কোনটা সেইটা কিন্তু চিনতে হবে, ঠিক আছে। অ্যামোনিয়াতে নাইট্রোজেন, জলের মধ্যে অক্সিজেন, এখানে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, এখানে কার্বন। আচ্ছা আমি দুবার লিখে দিয়েছি কার্বনটা, CO2 দুবার লিখে দিয়েছি ভুল করে, যাই হোক। আর NH2 মানে যে কোনো অ্যামিন যৌগ, ঠিক আছে। NH2 তে দুটো নাইট্রোজেনই হচ্ছে ডোনার। NH2 বা N2H4 নাম কি? হাইড্রাজিন। কি নাম? আমি এখানে লিখে দিচ্ছি, হাইড্রাজিন। NH2OH, এখানে নাইট্রোজেন অক্সিজেন দুজনেই লোন পেয়ার আছে, দুজনেই ডোনেট করতে পারে কিন্তু এর নাম কি বলো? নাম হচ্ছে হাইড্রক্সিল, এখানে হবে না, উপরে লিখছি আমি, হাইড্রক্সিল অ্যামিন। হাইড্রক্সিল অ্যামিন, দেখো একটা হাইড্রক্সিল গ্রুপ মানে OH গ্রুপ চলে এসছে। যদি তুমি অ্যামোনিয়ার কথা ভাবো, অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়াতে 3টে হাইড্রোজেন, তো একটা হাইড্রোজেন চলে গেছে, তার বদলে একটা OH এসে গেছে, তাই জন্য বলছে হাইড্রক্সিল অ্যামিন। PH3 মানে ফসফিন, ফসফরাস হচ্ছে এখানে ডোনার, এখানেও তাই। ট্রাইফিনাইল ফসফিন, এই যে PH, বড় হাতের P ছোট হাতের H মানে হচ্ছে ফিনাইল গ্রুপ, মানে বেনজিন বলা হয়, তাহলে ট্রাইফিনাইল ফসফিন, ঠিক আছে। তারপর দেখো অ্যালকোহল, নাইট্রোজেন। আচ্ছা এইটা হচ্ছে ইথিলিন ডাইয়ামিন, আমরা এটার সংকেত এর আগেও লিখেছি বহুবার, এটাকে সংক্ষেপে EN বলা হয়। আরও বিভিন্ন লিগ্যান্ডগুলোর এরকম সংক্ষিপ্ত নাম আমরা পরে শিখবো। তা মোটামুটি আরও অনেক আছে এক্সাম্পল, পরে দেখা যাবে। অ্যানায়নিক মানে যেখানে নেগেটিভ চার্জ আছে, যে কোনো হ্যালাইডগুলো, ক্লোরাইড, ফ্লুরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হ্যাঁ, হাইড্রক্সাইড, সায়ানাইড, থায়োসায়ানাইড, হাইড্রাইড। C2O4 2- মানে অক্সালেট, সালফেট, সালফাইট, ঠিক আছে। সালফাইট বানান কি? সালফাইট, SULPHITE। তাহলে আর একটা এখানে লিখে দিই, সেটা হচ্ছে সালফাইড, S2-। এর নাম হচ্ছে সালফাইড। বানান কিন্তু খুব কেয়ারফুল, বানান যেন কোনো মতেই ভুল না হয়। অ্যাসিটেট, অ্যাজাইড, এটার নাম হচ্ছে অ্যাজাইড। N3 মাথায় একটা মাইনাস চার্জ, আর N3-, এটার নাম হচ্ছে নাইট্রাইড, ঠিক আছে। কী করে এদের নামটা মনে রাখতে হবে তার একটা বেসিকও আছে, সেটা হচ্ছে যে O2- দেখে আমরা মনে রাখবো। O2- মানে একটা এলিমেন্ট, একটাই মাত্র পরমাণু আছে, তাই না? এটার নাম কি? অক্সাইড না? এই লাস্টে একটা IDE যোগ হয়, আমরা আরেকটু পরে এটার ডিটেলিংয়ে আসছি আবার। এটা অক্সাইড, এটা নাইট্রাইড।
এটা কিন্তু আমি পাশাপাশি লিখেছি ওই জন্য। এটার নাম হচ্ছে, দেখো এটার নাম হচ্ছে নাইট্রাইট, TRITE, লাস্টে TE, এখানে লাস্টে DE আলাদা। নাইট্রাইড, নাইট্রাইট, সালফাইট, সালফাইড, ঠিক আছে। সুপার অক্সাইড, পারক্সাইড, অক্সাইড। সুপার অক্সাইড পারক্সাইড আমরা জানি, আর লিখছি না। ক্যাটায়নিক খুবই কম, লিমিটেড দুটোই আছে, একটা NO2+, নাইট্রোসোনিয়াম। NO2-র নাম কি, সরি এটা ভুল করেছি, NO+ হবে এটা, NO2+ না, NO+। NOর নাম আমরা কি দেখলাম, এই যে NOর নাম আমরা একটু আগেই লিখেছিলাম নাইট্রোসিল। নাইট্রোসিল থেকে তৈরি হওয়া যেহেতু একটা এটা ক্যাটায়ন, তাই এটাকে অনেক সময় নাইট্রোসিলিয়াম আয়নও বলা হয়, কিন্তু নাইট্রোসোনিয়ামটাই বেশি প্রচলিত। আর এটা দেখো, এটা হচ্ছে এই জিনিসটাকে দেখো, হাইড্রাজিনকে দেখো। হাইড্রাজিনের কোনো একটা নাইট্রোজেন একটা প্রোটন অ্যাকসেপ্ট করেছে। লোন পেয়ার যেহেতু আছে, ওরা লুইস বেস, প্রোটন অ্যাকসেপ্ট করবে, তো একজন প্রোটন অ্যাকসেপ্ট করেছে, আর একটা নাইট্রোজেনের লোন পেয়ার স্টিল অ্যাভেলেবেল, ঠিক আছে। তাহলে হাইড্রাজিন থেকে তৈরি হওয়া আয়ন, তাই হাইড্রাজিনিয়াম এটার নাম। তাহলে এই হচ্ছে সেকেন্ড টাইপ অন দ্য বেসিস অফ চার্জ অন লিগ্যান্ড। 3 নম্বর ক্যাটাগরাইজেশন হচ্ছে অন দ্য বেসিস অফ স্পেশাল বিহেভিয়ার। এই 4 ধরনের লিগ্যান্ড আছে যাদের কিছু স্পেশাল কিছু বিহেভিয়ার বা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, চিলেটিং লিগ্যান্ড এবং ব্রিজিং লিগ্যান্ড। আমরা ডিটেলে পড়বো এইগুলো। তারপরে হচ্ছে অন দ্য বেসিস অফ বন্ডিং, মানে কী রকম বন্ডিং হচ্ছে আর কি, তার উপর বেস করে ক্লাসিক্যাল এবং নন ক্লাসিক্যাল, এদের ফার্দার ডিভিশনও আছে। নন ক্লাসিক্যালগুলোর আমরা ডিটেলে যখন এই হেডিংয়ের আন্ডারে পড়বো তখন দেখব। আর লাস্ট হচ্ছে অন দ্য বেসিস অফ স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। 2 রকমের হয়, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এবং উইক ফিল্ড লিগ্যান্ড। লিগ্যান্ডগুলো সেন্ট্রাল মেটাল অ্যাটমের ইলেকট্রনের পেয়ারিং ঘটাতে পারে বা পারে না ইত্যাদির উপর বেস করে এই দুটো ভাগ। এইগুলো আমরা অ্যাকচুয়ালি এই লিগ্যান্ড, যখন আমরা লিগ্যান্ডের ক্লাসিফিকেশন পড়ছি তার আন্ডারে এগুলো আমরা আলোচনা করব না। এই 5 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব যখন আমরা CFT পড়বো, ক্রিস্টাল ফিল্ড থিওরি যখন পড়বো তখন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমরা লিগ্যান্ডের জাস্ট একটা ইন্ট্রোডাকশন করলাম। নেক্সট ভিডিও থেকে আমরা লিগ্যান্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অন্তত 2টো ভিডিও লাগবেই লিগ্যান্ড সম্পর্কে পড়তে, ইভেন 3টেও লাগতে পারে, আমি এখন বুঝতে পারছি না। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে লিগ্যান্ড সংক্রান্ত আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য টাটা।